ভবিষ্যতে যেন আর কোনো বিশ্বযুদ্ধ না বাধে, সেটার জন্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠা একটা কাঠামো গঠন করা দরকার। তখন তারা জাতিসংঘ তৈরি করলেন। তা এটা হলো একটা প্রাতিষ্ঠানিক কাঠামো। তারপর চিন্তা করলেন যে একটা মানবাধিকার এবং বিশ্বব্যাপী যুদ্ধ, বিগ্রহ, গণহত্যা ইত্যাদি বন্ধ করার জন্য আর কি কি আইনি কাঠামো দরকার। তখন তারা 9 ডিসেম্বর, মানে 1948 সালের 9 ডিসেম্বর, আমরা যেটাকে জেনোসাইড কনভেনশন বলি, গণহত্যা বিরোধী আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। তারপর 10 ডিসেম্বর হলো মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র, এটা স্বাক্ষরিত হয় বা গৃহীত হয়। মূলত সেই দিনকে স্মরণ করেই, অর্থাৎ আন্তর্জাতিক যেই মানবাধিকারের সনদ, সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র, এটা যেহেতু 1948 সালের 10 ডিসেম্বর গৃহীত হয়েছে, সেজন্যই তারপর থেকে প্রতি বছর আমরা 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে উদযাপন করি। মজার কিছু বিষয় এর আগে আমাদের বরকত ভাই বলেছেন যে সারা বিশ্বে মানবাধিকারের সবক বা যেখানে মানবাধিকারের লঙ্ঘন হয় সেখানে সবচেয়ে বেশি সরব হয় মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এই আন্তর্জাতিক সনদ বা আন্তর্জাতিক ঘোষণাপত্র মানবাধিকারের 1948 সালের, এটাতেও স্বাক্ষর করে নাই মার্কিন যুক্তরাষ্ট্র। এবং তার পরবর্তীতে যতগুলো মানবাধিকার সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে, মোটামুটি কোনোটাতেই মার্কিন যুক্তরাষ্ট্র স্বাক্ষর করে না। এবং আরও একটা বিষয় হলো, অর্থাৎ মানবাধিকার এবং পরিবেশ সংক্রান্ত যত আন্তর্জাতিক চুক্তি আছে এগুলো ওরা স্বাক্ষর করে না, কিন্তু আলোচনাতে অংশগ্রহণ করে। চুক্তি যখন তৈরি হবে, যখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞরা বা পররাষ্ট্রমন্ত্রীরা সেখানে আলোচনায় জড়ো হয়, তখন তারা অনেক বড় টিম নিয়ে, এক্সপার্ট নিয়ে এসে সেখানে বসে আলোচনা করে এবং নিজেদের যত এজেন্ডা আছে সেগুলো সেখানে দেওয়ার চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে আর সেটা স্বাক্ষর করে না। কারণ হলো, স্বাক্ষর করলে সেটা মানতে হবে। আর যেহেতু ওরা জানে যে ওরাই মানবাধিকার লঙ্ঘন করবে, এই জন্য ওরা কোনো ধরনের মানবাধিকারের চুক্তি স্বাক্ষর করে না। এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সাধারণ বৈশিষ্ট্য। এখন মানবাধিকার আসলে কি? মানবাধিকারকে কয়েকভাবে সংজ্ঞায়িত করা যায়। মানবাধিকারের একটা সংজ্ঞা যেটা হলো মানবিক মর্যাদা সংক্রান্ত। আপনারা জানেন আমাদের সংবিধানে এবং এর আগে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে যে 3টা মূলনীতির উল্লেখ ছিল, তাই না? আপনারা অনেকে জানেন, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার বা সুবিচার। তো এই মানবিক মর্যাদা, এটা ছিল আমাদের স্বাধীনতার বা মুক্তিযুদ্ধের চেতনারও একটা গুরুত্বপূর্ণ অংশ। মানবিক মর্যাদাকে কেন্দ্র করে মানবাধিকার একটা সংজ্ঞা আছে। এটা বলা হয় এভাবে যে যা কিছু একজন মানুষের মানবিক মর্যাদাকে লঙ্ঘন করে, ভুলণ্ঠিত করে, তাই মানবাধিকার লঙ্ঘন। অর্থাৎ আমার প্রতি এমন কোনো আচরণ করলে যদি আমি ফিল করি যে মানুষ হিসেবে আমার মানবিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, তাহলে ধরে নিতে হবে সেটাই আসলে মানবাধিকারের লঙ্ঘন। অবশ্যই আমরা যখন দেখি, ধরেন আমরা আজকের এই সম্মেলন কক্ষ, এটা সবার জন্য উন্মুক্ত, তাই না? এখন আমরা যদি সেখানে ফটকে যদি আলাদা একটা মানে বিধিনিষেধ আরোপ করি যে এখানে শুধু টুপি দাঁড়িয়ে যাদের আছে তারা প্রবেশ করবে, বাকিরা প্রবেশ করবে না, তাহলে এটাও এক ধরনের বৈষম্য, তাই না? অথবা শুধু এই ক্যাটাগরির মানুষজন, মানে বিত্তশালী মানুষজন এখানে আসবে, নিম্নবিত্তের মানুষজন আসতে পারবে না, তাহলে এটা একটা বৈষম্য। তাহলে কি হবে? নিম্নবিত্তের মানুষ সে কি ভাববে? আরে আমাকে অবমূল্যায়ন করা হলো, আমাকে আমার মর্যাদার হানি ঘটলো, সে নিজে নিজে এটা অনুভব করবে। তার মানে এটাই একটা মানবাধিকার লঙ্ঘন। তো বৈষম্য হলো মানবাধিকার লঙ্ঘনের একটা খুব ভালো উদাহরণ, যে আমরা খুব সহজেই বুঝতে পারি যে বৈষম্য করা হলে মানবাধিকার লঙ্ঘন হয়। এটা একটা সংজ্ঞা। আর জাতিসংঘের যেই সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র আছে, সেখানে মানবাধিকারের সংজ্ঞার এইভাবে বলা নাই, তবে দুটো বিষয় বলা আছে প্রস্তাবনাতে। সেটা হলো, যখনই আমরা ভয় অনুভব করব অথবা কোনো কিছুর অভাব অনুভব করব, মানুষ হিসেবে আমরা যখনই ভীত সন্ত্রস্ত হব অন্য কারো কোনো কথায়, কাজে, অথবা অন্য কারো কোনো আচরণ, কোনো কিছুর দ্বারা আমরা অভাব অনুভব করব, যেখানে ভয় এবং অভাব থাকবে, সেটাই হলো মানবাধিকার লঙ্ঘন। তো কিছু কিছু মানবাধিকার আছে যেগুলো লঙ্ঘন হলে আমরা খুব ভীত সন্ত্রস্ত হই, যেমন আমরা সেগুলোকে নাগরিক ও রাজনৈতিক অধিকার বলি। ধরেন যে আপনি শান্তিপূর্ণ সভা সমাবেশ করছেন, এর মধ্যে পুলিশ গুলি ছুড়লো, হঠাৎ করে রাবার বুলেট, গরম পানি, কাঁদুনে গ্যাস ছড়া শুরু করলো, এতে আমাদের মনে আতঙ্ক, ভয়ভীতি তৈরি হয় না? তার মানে এটা একটা মানবাধিকার লঙ্ঘন। আমরা ছিলাম একটা শান্তিপূর্ণ সমাবেশে, সেখানে তারা করলো আক্রমণ, যাদের দায়িত্ব ছিল আমাদের নিরাপত্তা বিধান করা। আবার অভাবটা কি? অভাব হলো আমাদের যে অন্য যত অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার আছে, এগুলোর লঙ্ঘন হলে আমরা অভাব অনুভব করি। যেমন আমি যদি আপনার
ধরেন এখন আপনার মজুরি অনেক কম, একজন শ্রমিক তার দৈনন্দিন বা মাসিক মজুরি অনেক কম, তো এই টাকা দিয়ে একটা সময় ছিল মাত্র 8,000 টাকা আমাদের গার্মেন্টস শ্রমিক। আমরা শুধু গার্মেন্টস শ্রমিকদের কথা জানি, কিন্তু আসলে বাংলাদেশে অনেক ধরনের শ্রমিক আছে যারা অনেকে শ্রমিক হিসেবেও স্বীকৃত না, তো যারা কোনো ধরনের আইনের আওতায় নেই। ধরেন আমাদের বাসাবাড়িতে যারা কাজ করে, ডোমেস্টিক ওয়ার্কার বা গৃহ শ্রমিক, এরকম অনেক ধরনের দৈনন্দিন শ্রমিক আছে, নির্মাণ শ্রমিক আছে, যাদের কোনো ধরনের অধিকারেরই কোনো নিশ্চয়তা নাই, কোনো ধরনের ক্ষতিপূরণের কোনো বিধান নাই, কোনো অধিকার লঙ্ঘন হলে আদালতে যাওয়ার কোনো সুযোগ নেই। তো যখনই একজন মানুষ তার এই অভাবটা ফিল করবে যে আমার কাছে টাকা নাই বলে আমি আজকে খেতে পারছি না, অথবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি কারণে আমার আর্থিক সামর্থ্য বা আমার যেই রোজগার তা দিয়ে আমি আমার ভরণ পোষণ বা পরিবারের সেই ব্যয়ভার নির্বাহ করতে পারছি না, এটা হলে সে অভাব অনুভব করে। আর যখনই আমরা অভাব অনুভব করব, বুঝতে হবে এখানেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কোনো না কোনোভাবে। আমরা হয়তো বাহ্যিকভাবে অনুভব করি না যে একজন কলকারখানা শ্রমিক সে যদি 8-10 হাজার টাকা বেতন পায়, তাহলে কিসের মানবাধিকার লঙ্ঘন হয়? কিন্তু এখানে কি মানবাধিকার লঙ্ঘন আছে না? একজন শ্রমিক সে উৎপাদন করে যে পণ্য, তার পেছনে তার যেই শ্রম আর সেই পণ্যের যে বাজার মূল্য, এতে মালিকের যে লভ্যাংশ আর শ্রমিকের শ্রমের যে মূল্য, এটা যদি আমরা হিসাব করি, তাহলে অবশ্যই আমরা দেখব এখানে একটা অন্যায্যতা আছে, তাই না? এবং এখানে বঞ্চনা আছে, বৈষম্য আছে। তো যে কোনো আচরণ যেটা দ্বারা আমরা ভয় এবং অভাব অনুভব করব, সেটা হলো মানবাধিকার লঙ্ঘন। তো মানবাধিকারের সংস্কৃতি হলো যেই সমাজে নাগরিকরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবে কোনো ধরনের ভয় এবং অভাব ছাড়া, অর্থাৎ ভয় এবং অভাবমুক্ত একটা সমাজ গড়ে তোলাই হলো মানবাধিকারের সংস্কৃতিতে সমাজকে গড়ে তোলা। এই জুলাই বিপ্লবের চেতনা আপনারা জানেন যে নিশ্চয়ই তারাও মানবাধিকার কথা বলতো। আমাদের সংবিধানে মানবাধিকারের কথা ছিল, মানে আগে যারা সরকারে ছিল, আওয়ামী সরকার, তো কিন্তু তখন কেন মানবাধিকার কথা বলা যেত না? বাংলাদেশে একটা খ্যাতনামা মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, তারা বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন তৈরি করে। আপনারা তাদের ওয়েবসাইটে গেলে দেখবেন এখনও আছে, প্রতি মাসে কি ধরনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কোথায় কিভাবে হচ্ছে। তার মধ্যে একটা বিশেষ ক্যাটাগরি ওরা করে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘন। যেমন ধরেন যত ধরনের গুম হয়, অথবা যেটাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং, অথবা ক্রস ফায়ার আমরা বলি। তো এই ধরনের অনেক অপরাধ সংগঠিত করে বাংলাদেশে কারা? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যাদের দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা। তারা এখন এবং অনেক অভিযোগ আছে, এরকম প্রমাণও আছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ কিছু বাহিনী যারা পেশাদার খুনি বাহিনীতে পরিণত হয়েছে। একটা সময় পেশাদার খুনিরা যেভাবে টাকার বিনিময়ে খুন করতো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সেই ভূমিকায় চলে গিয়েছিল। তাদের বিরুদ্ধে কথা বলার কারণে দেশের একটা শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। 2023 সালের জুন মাসের পর থেকে আইন ও সালিশ কেন্দ্র প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা। তো একটা প্রগতিশীল সংগঠন, ওরা কোনো ইসলামী ভাবাপন্ন এরকম কোনো মানবাধিকার সংগঠনও না। আপনারা জানেন এর আগে অধিকার নামে একটা মানবাধিকার সংগঠন, শুধুমাত্র হেফাজতে ইসলামের ঘটনায় এখানে কতজন মানুষ হতাহত হয়েছে তার একটা সংখ্যা তারা দিয়েছিল, যেটা খুবই রিয়েলিস্টিক ছিল, কিন্তু সেটার কারণে একটা সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল। তো আমরা চাই এই ধরনের সংস্কৃতি এদেশে থাকবে না। ইসলামপন্থীরা যখন এদেশের ক্ষমতায় আসবে, এদেশের রাজনীতিতে তারা যখন অগ্রণী ভূমিকা পালন করবে, তখন এই ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি ঘটবে না। এদেশে ভয় এবং অভাবমুক্ত সমাজ তৈরি হবে, বৈষম্যহীন একটা সমাজ তৈরি হবে, যেখানে সবাই সবার অধিকার নিয়ে কথা বলবে, সবার অধিকার নিশ্চয়তা থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।